প্রিয় দর্শক, একটা বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইড আপনাদের সাথে। দর্শক, আজ এই মুহূর্তে আমি অসাধারণ একটি জায়গায় আছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি এবং এখানের সেলিম আল-দ্বীন মুক্ত মঞ্চে আছি। এখানে আসবার পেছনে একটা কারণ আছে, কারণ আজ যিনি আমাদের বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানের অতিথি, যার সাথে কথা বলে তার বন্ধুদের কথাগুলো শুনবো, তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা, সফল নির্মাতাও বটে, আমাদের সবার প্রিয় শহীদুজ্জামান সেলিম। তার সাথে কথা বলতে চাই এবং তাকে ওয়েলকাম করতে চাই এবং তার সাথে কথা বলতে বলতে তার জীবনের বন্ধুদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ আমরা ওয়েলকাম জানাই আজকের অতিথি শহীদুজ্জামান সেলিম ভাইয়াকে। হ্যাঁ, ইভান কেমন আছো? এই তো ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। স্বাগত আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। বিশেষ করে যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, সেলিম আল দ্বীন মুক্ত মঞ্চ, এবং আমাদের প্রিয় অভিনেতা, একাধারে সফল নির্মাতা শহীদুজ্জামান সেলিম, তিনি আমাদের সাথে আছেন। তার এই ক্যাম্পাসে পড়াশোনার বাইরে একটা অসাধারণ সময় এই মুক্ত মঞ্চে কেটেছে। আজ কথা বলতে এসে কতটা নস্টালজিয়া আপনার ভেতরে কাজ করছে এবং এখন কেমন লাগছে, বা সেই সময় স্মৃতিচারণগুলো একটু শুনতে চাই। হ্যাঁ, এই মুক্তমঞ্চ এটা আমরাই প্রথম উদ্বোধন করি সেলিম আল দ্বীনের লেখা একটি নাটক শকুন্তলা, এইটা মঞ্চায়নের মাধ্যমে। এটা একদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে এই নাটকের মঞ্চায়ন শুরু হলো। সেই থেকে মুক্তমঞ্চের যাত্রা। তো সেই সময় ভাই আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে একটা উদ্দেশ্য তো থাকে, প্রত্যেকটা অনুষ্ঠানের আমরা একটু বন্ধুদের কথাগুলো শুনতে চাই, আমাদের প্রিয় মানুষ যারা, তাদের কাছ থেকে। তো সেই দিনের কথা শুধু না, এই ক্যাম্পাসময় আপনার বন্ধুদের স্মৃতি বা আপনার জীবনের বন্ধুদের কথাও শুনবো, কিন্তু আজ একটু সেই সময়টা ফিরে যেতে চাই। ওই দিন বা ওই সময়ের বন্ধুরা কারা ছিল, তাদের সাথে স্মৃতিগুলো। আমার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ইউনিভার্সিটির জীবন থেকে শুরু, মাহমুদ নাম, ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্র। ও এবং আমি আমরা একই রুমে পুরো ছাত্র জীবন কাটিয়েছি। এখন পর্যন্ত ও আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এবং তো এবং ভাই সেটা- আমি একটুখানি আপনার কথা কেড়ে নিয়ে এখানে হ্যাঁ। বলতে চাই যে দর্শকদের আসলে সেই গল্পটা একটু শেয়ার করতে চাই, যে এতটাই ক্লোজ বন্ধু ছিল তারা, তাদের এক নামে ডাকা হতো, সেলিম মাহমুদ। হ্যাঁ, ঠিক সেই গল্পটা যদি একটু আমাদের বলেন। সেলিম মাহমুদ বলতো আমরা আমাদের হাইট, আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ এবং একই পোশাকও পরতাম অনেক ক্ষেত্রে। ও আমার সাথেও আগে থেকে কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল। ও নিজে অভিনয় করতো স্টেজের নাটকে। ওকে দেখে আমি পাতাম যে এই রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, ও রিহার্সেলে যাচ্ছে। সমস্ত বন্ধু বান্ধব হাসাহাসি করতো, কিন্তু এটাই নিয়তি যে শেষ মুহূর্তে এসে আমি নাটককে প্রফেশন হিসেবে নিয়েছি। আর ওর বর্ণাঢ্য জীবন, ও দেশে বিদেশে ঘুরেছে, এখন ঢাকাতে আছে। তাহলে কি কোনো জায়গা থেকে সেই বন্ধুর এই যে অ্যাক্টিভিটিস আপনাকে কোনোভাবে কি অভিনয়ের দিকে বা এরকম কোনো কিছু দিকে কোনোভাবে কি প্রভাবিত করেছিল? নট লাইকলি। হ্যাঁ, ওর ওর এইটা আমার ভালো লাগতো, ওর ডিসিপ্লিন ভালো লাগতো, সব ঠিক আছে। কিন্তু আমি নাটক করেছি একেবারে কাকতালীয়ভাবে। এটা যে কাউকে দেখে বা ওকে দেখে আমার ভালো লেগেছে সেই কারণে না, একেবারে কাকতালীয়ভাবে। আমাদের যে রুম 458 বি বি ব্লকের 458 নম্বর রুমে থাকতাম। এই রুমটা ছিল মানে তাবৎ ইউনিভার্সিটির মানে আড্ডার একটি রুম। তো ওই রুমে তখন যারা নাট্য সম্পাদক ছিলেন, হাবিবের নাম বলতেই হবে, বা কাইজার, ওরা নাটকের অত্যন্ত বড় সংগঠক, আমাদের চেয়ে সিনিয়র, তার 3 বছরের সিনিয়র। এনাদের প্রত্যেকের যাতায়াত ছিল। তো ওদেরকে দেখে এবং ওরা আমাকে তাদের নাটকে তাদের প্রয়োজন হয়েছে এরকম উদ্দেশ্যেই তারা আমাকে তাদের নাটকের রিহার্সেলে ডেকেছিল। এটা আন্তঃহল নাট্য প্রতিযোগিতার একটি নাটক ছিল। তো সেই রকম জায়গা থেকেই আমার নাটকে আসা। তারপর যখন একবার ঢুকে গেলাম, তখন সেরা সেরা যারা নাট্যকর্মী তাদেরকে নিয়ে একটি জাহাঙ্গীরনগর থিয়েটার একটি দল গঠন করা হলো এবং তারা জাহাঙ্গীরনগরে নাট্য চর্চা চালিয়ে যেতে লাগলো। এবং আমাদের তখন নাটক হচ্ছে জীবন যুদ্ধের হাতিয়ার, এই স্লোগান নিয়ে আমরা নাটক করা শুরু করি। ভাইয়া, সেই সময়ের স্মৃতি যেহেতু বলছেন এবং সেই জায়গাটিতেই আমরা দাঁড়িয়ে আছি, আমার খুব ইচ্ছে করছে যে আপনাকে নিয়ে একটু মঞ্চের উপরে যাই এবং সেখানে গিয়ে দর্শকদের জন্য একটা দারুণ উপহারের মতন কিছু দিতে পারি। সেরকম কোনো কিছু আমার এখন মনে পড়ছে না, মনে নাই। তারপরেও শকুন্তলা নাটকের কথা যেহেতু বললাম, তাহলে শকুন্তলা একটি অংশ আমি দেখি শোনাতে পারি কিনা। খুবই ভালো হবে আমাদের জন্য। শকুন্তলা নাটকে আমার চরিত্রের নাম ছিল কর্ণ। কর্ণ হচ্ছে শকুন্তলাকে যে আশ্রয় দিয়েছিল সেই সোমেশ্বরী নদীর পাড় থেকে তাকে তুলে নিয়ে এসেছিল গৌতমীর ভ্রাতা আই। এবং এক পর্যায়ে শকুন্তলা যখন তার জন্ম রহস্য জানতে পারে যে সে আসলে মানুষ না, সে হচ্ছে ইন্দ্রের
ঔরসজাত সন্তান, হ্যাঁ, তখন তার মধ্যে যে সে যে মানুষ না, সে যে দেবী, তার মধ্যে যে ইয়েটা তৈরি হয়, কনফিউশনটা, সেটা প্রকাশ করে ফেলে কন্যর কাছে। তখন কন্য গৌতমীকে বলছে যে ওকে জন্ম রহস্যটা আর গোপন করে কোনো লাভ নেই, এটা বলে দাও। বলে দেওয়ার পরে কন্যর সাথে গৌতমীর যে কথোপকথন হয়, সেখানে গৌতমী তাকে অনেক চ্যালেঞ্জ করে যে তার মানে কি আমি মা না, মা জন্ম দেয়নি বলে মা না, এরকম অনেক নাটকীয়ত আছে। তারপরে একদম শেষে যখন কন্ন বলছে, তবু আমি স্থিত প্রাজ্ঞ হব, সত্য সত্য এ যা বলেছে শকুন্তলা, মানুষের শারীরবৃত্তে কেবলই মৃত্যু আর ক্ষত লেগে থাকে, বিনার সোনার তারও আছে সোনালি রকমের ক্ষয়, শুধু মানুষ আভা আলো মন্ত্রের দিকে করুণ দৃষ্টি দিয়ে চলে যায় মাংসভুক কৃমিদের দেশে। শবদেহ দেখে আমারও ভেতরে আসে মাংসের পরিণাম বোধ। কন্ন, কন্ন শুনতে পাচ্ছ তুমি? চিতার গনগনে আগুন, ভুলে গেছি আর মনে বাহ নেই। বাহ, চমৎকার। আমার কাছে মনে হচ্ছে যে একটা অসাধারণ পাওয়া আমাদের হলো। অনেক কথাই তো আমাদের হলো ভাই। আমরা এখান থেকে একটু ক্যাম্পাস ময়াশুলে আজকে একটু যেতে চাই বিভিন্ন জায়গায়, এবং সেখানে বসে বসেই আপনার বাকি বন্ধুদের কথাগুলো বা বাকি স্মৃতিচারণগুলো করতে হবে। চলো চলো। বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। আমরা নাটকের রিহার্সেলগুলো করতাম কলা ভবনের বারান্দায়। আচ্ছা। বারান্দায়, ওখানে বারান্দা আছে, ওখানে তখন তো টিএসসিতে রিহার্সেল করা বা এই সেই ওগুলোর সুবিধা ছিল না, টিএসসি ছিল না ওই অর্থে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, হ্যাঁ, অর্থনীতি বিভাগে ছিল। হ্যাঁ ব্ল্যাকার, মনে পড়ে তার ব্ল্যাকার মানে হচ্ছে মাহমুদ। ও ও ও হচ্ছে আমার রুমমেট, আর ও হচ্ছে ইভান। আমি মানে একটা জিনিস জানতে চাই, ভাইয়া আপনাকে ডাকলো হচ্ছে ব্ল্যাকার, আপনি ডাকলেন রুমমেট, মানে রুমমেটটা কি তার সেটা বলতে না, আমরা রুমমেট। আমরা রুমমেট ছিলাম। ও এখনো আমাকে যেখানেই পায়, এই রুমমেট, এই রুমমেট, হ্যালো রুমমেট, ও এখনো রুমমেটই বলে। আমরা সেই ইউনিভার্সিটিতে 7টা বছর একই রুমে ছিলাম। আমরা এবং সিনিয়র হওয়ার পর আলাদা রুম পেয়েছিলাম, সেটা আমরা নিইনি। আমরা রুমমেট দুইজন একসাথে ছিলাম এবং সবাই আমাদেরকে সেলিম মাহমুদ বলে ডাকতো। এই সেলিমকে দেখছিস, আমাকে মাহমুদ বলতো, মাহমুদকে দেখছিস, মানে এত ক্লোজলি আমরা থাকতাম। আরেকটা জিনিস, আপনাদের তো ভাইয়া বলছিলেন যে কলেজ থেকে শুরু, কিন্তু তখন বন্ধুত্বের ওরকম গাঢ় হওয়া বা পরে ইউনিভার্সিটিতে এসে এমন ইউনিভার্সিটিতে ওর সাথে আমার যে পরিচয়টা হয়, এটা খুব মজার একটা পরিচয়। ও আচ্ছা, এই আগের আজকে- ভূমিকাটা আমি একটু বলি। বল না। আমরা নর্ডম কলেজে একসাথে ভর্তি হয়েছিলাম। তো তো বেশি ব্রিলিয়ান্ট, ভালো রেজাল্ট করবো, আরো ভালো কলেজে যাবে, ঢাকুলে চান্স পাইলো, ঢাকুলে চলে আসলো। তারপর তো বিচ্ছেদ, কথাবার্তা হতো মাঝে মধ্যে, তখন তো মোবাইল ছিল না বা দেখা সাক্ষাৎ হতো। ইউনিভার্সিটিতে এসে তখন তুই বল, দেখা হয়ে গেল। ইউনিভার্সিটি আজকে ও যেরকম একটা লাল টি শার্ট পরে আছে, ঠিক লাল একটা শার্ট পরে, তখন আমাদের বড় চুল রাখার ফ্যাশন ছিল, ওরও বড় চুল ছিল, আমারও বড় চুল ছিল। তো ও একটা লাল শার্ট পরা, একটা ব্ল্যাক প্যান্ট, অ্যান্ড সঙ্গে বুট পরা, বুট। হ্যাঁ, আমরা তখন বুট পরতাম, ওই পয়েন্টেড বুট তখন নতুন নেমেছে, যে সামনে পাত দেয়া, ওগুলো পরতাম। তো ও এসে মানে ও ক্লাসে ঢুকে গেল, এই করছে ওই করছে, ছোটখাটো পিচ্ছি, হ্যাঁ, আবার দাম করে বাসে উঠে গেল, মানে সমস্ত ইয়ে। এই যে ব্রেসলেটে ছিল। হ্যাঁ, এগুলো সবই ছিল, হ্যাঁ এগুলো সবই ছিল। তো আমি ওকে বললাম যে কেমন আছো, এই সেই। তো এই ও, আরে তুই এখানে, এই বলে আমাকে, আমি তখন সিগারেট খাই না, কিন্তু সিগারেট খাওয়ানো থেকে শুরু করে যা যা বদ অভ্যাস আমার এটা বেশি পরবর্তী হচ্ছে। জীবনে হয়েছে, সমস্ত কিছুই ও হচ্ছে আমার উস্তাদ। মাহমুদ ভাই, আমি আপনার কাছে তাহলে একটা জিনিস জানতে চাই, যখন এই কথাগুলো বলতে আপনি প্রথম নাটক শুরু করেছেন, ভাইয়া তখন ক্রিকেট বা ফুটবল নিয়ে ব্যস্ত, তখন কি কোনোভাবে আপনার কখনো মনে হয়েছিল যে আপনার এই বন্ধুটি পরবর্তীকালে এত বেশি জনপ্রিয় হয়ে যাবে, পুরো বাংলাদেশে এক নামে তাকে চিনে না যাবে? না, শুধু এইটুকু আমার মনে ছিল, আমার বন্ধু যেই লাইনেই যায় খুব ভালো করবে। নাটকে আসছে, সেটা তখন আমার ইচ্ছা ছিল না যে নাটকেই ভালো করবে, কিন্তু এইটুকু বিশ্বাস ছিল যেখানে যাবে সেলিম ভালো করবে। হ্যাঁ, এটা ভাইয়া, আমার আপনার- গর্ব আমার ছিল। আমার কাছে মনে হয় দর্শকরা এতক্ষণ কথা শুনতে শুনতে একটা প্রশ্ন তাদের মাঝখানে আসবে, ওয়াই ইজ ব্ল্যাকার? এটা লং 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 স্টোরি। এটা কি ভাই আরে বলেন না না ভাই, ও কোনো অসুবিধা হবে না, আমাদের এখন যে বয়স হয়েছে সবই বলা যায়। ও ওই ওর যে পোশাক পরিচ্ছদের যে চয়েস, ও তখনই সানগ্লাস টানগ্লাস পরতো এবং
কালারফুল সমস্ত কিছু পড়তো। ওই যুগে ওই রকম খুব কম মানুষই পড়তো, খুবই ফ্যাশনেবল। এবং ও আনন্দ সিনেমা হলে সিনেমা দেখতে যেত। তো ওর সাথে আরো কিছু বন্ধু বান্ধব আমাদের আছে এখানে জাহাঙ্গীরনগরও তারা পড়েছে, মামু নর্ডমের ছাত্র। অল্প করে বলি, এটুকু আমি একটু রেঞ্জ ধরে বলি। নরম করে যে আমরা যখন পড়তাম ইংলিশ ছবি দেখতাম সব, মধুমিতা এবং অভিসারে। তো একদিন আমার এক বন্ধু আবহাওয়ালি করে নাম, নারায়ণগঞ্জে, সে বললো আনন্দের ছবি চলে, কি ছবি আমার মনে নেই। তো আমার যে আইসা বললো মনে করেছে, দেখলাম আছে মনে, আমার ছবি দেখবো, টিকিট ম্যানেজ করে দে। তো 1 মিনিটের মধ্যে টিকিট ম্যানেজ করে, তখন টিকিট নাই কোথাও। তখন থেকে এই যে উপকারটা করলাম, তখন থেকে এই ব্ল্যাকার বলা শুরু করলো। এমন গুটি কয়েকটা বন্ধু বান্ধব টিকিট ব্ল্যাক করে, তাহলে ও টিকিট পেলো কোত্থেকে? এই হচ্ছে ওর নামটা হয়ে গেল। কথা বলতে বলতে আমার কাছে মনে হয় যে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। আমরা সেই দুজন যে মানে আপনার রুমমেট, মানে এই যে একটা পরিচয় হয়ে গেল, মানে রুমমেট বলে আপনাকে ডাকছে, সেই হলের দিকে একটু যেতে চাই, সেখানে বসে বাকি কথাগুলো শুনতে চাই। ভালো হয় এটা। বলছিলাম যে এই হলের সামনে দর্শকদের জন্য আসলে আসতে চেয়েছিলাম এবং ফাইনালি আমরা চলেই আসলাম। এই সেই হল। এবং হ্যাঁ হ্যাঁ, বাকি কথা ভাই আপনার কাছ থেকেই শুনতে চাই। বসে কথা বলি। হ্যাঁ, এই যে জায়গাটা যেখানে আমরা এখন বসেছি, এটাতে আমরা যে কত বসেছি, কত আড্ডা যে এই জায়গাটায় হয়েছে। যেমন আমরা তো বাসে করে ইয়েতে যেতাম, ক্যাম্পাসে যেতাম। তো ওই এক একটা সময় বাসে জন্য আমরা এখানে ওয়েট করতাম। হ্যাঁ, এখানে বসে থাকতাম নানা রকমের। এবং পরীক্ষা দেওয়াটা আমাদের কাছে একটা উৎসব ছিল। আমাদের প্রত্যেকের কিন্তু আমরা যে ব্যাচ আমরা একসঙ্গে ঘুরতাম, তোফার কথা মনে পড়ছে, দুলাল, হ্যাঁ, সোলু, নুরুল, আমরা সবাই, মাহমুদ, মাসুম হকি প্লেয়ার, সবাই মিলে আমরা যে ব্যাচটা ছিল, এই ব্যাচটা সবসময় ভালো রেজাল্ট করতো। আমাদের ডিপার্টমেন্টে কিন্তু আমরা সবচেয়ে ভালো ছাত্র হিসেবে পরিচিত, সবচেয়ে দুষ্ট ছেলে হিসেবে পরিচিত। হ্যাঁ, আপনি এই যে ব্যাচের কথা বলছিলেন, তখন আমার মনে হলো যে ইউনিভার্সিটিতে একটা ব্যাপার কিন্তু খুব বেশি একটা একটা খুব উল্লেখযোগ্য কিছু একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ব্যাচ বাই ব্যাচ বা সিনিয়র জুনিয়র রিলেশনশিপ। সেখানে বন্ধুত্বের জায়গাটা কতখানি আপনাদের সাথে, যারা জুনিয়র ছিলেন কিংবা আপনারা যাদেরকে সিনিয়র পেয়েছিলেন, তাদের সাথে কতখানি গড়ে উঠেছিল? বা মাহমুদ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ছেলে আমাদের ব্যাচের মধ্যে, এবং ওর সাথে বন্ধুত্ব ছিল সবার, এবং অবারিত বন্ধুত্ব। সেটা সিনিয়র টু জুনিয়র প্রত্যেককে মাহমুদ ভাই অথবা মাহমুদ, সবাই ওর জন্য। আমি ছিলাম একটু কম বন্ধুত্ব। কেন এটা আমি একটু বলি আমার রুমমেটকে, কোনো কম বন্ধুত্ব ওইভাবে ঠিক না, বন্ধুত্ব পড়ানো তার মধ্যে ছিল, বাট একটু একরোখা টাইপের ছিল, একরোখা টাইপ, বা একটু নিজস্ব মতামত, বা সেলিম আমি এটা ভালো মতো এটাই করবো, হ্যাঁ, বা ওইটা খারাপ করছে মুখের উপর বলে ফেলতো, যার জন্য স্বাভাবিক কারণে বন্ধুত্বরা একটু ফাঁক থাকতো, অথবা অত কাছে কেউ ভিড়তে পারতো না। সবাই মানে অত জনপ্রিয়। এবং আমি ওকে, ও যে শুধু আমার বন্ধু বা শুধু যে রুমমেট তা না, কিন্তু গাইড করছে যে তোর এত বন্ধুত্বের দরকার নাই, তুই এখন পড়ালেখা বাদ দিয়ে তুই ওখানে যেতেছ অমুকের সাথে আড্ডা মারতে, অমুকের সাথে বাদ দে, পড়তে বস। ভাই, আমার মনে হয় যে সবাইকে নিয়ে আমরা একবার একটু যদি ভিতরের দিকে যেতে পারি, চলো। হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। এখানে ঢোকা মাত্রই চিৎকার শুরু হয়ে গেল, যে মাহমুদ হয়তো চিৎকার করছে, তোফা ওখানে আছে, বা আরেকজন এখানে আছে। তো আমাদের রুমটা ছিল এই পাশে 458, হ্যাঁ, চারতলায়। তখন এইরকম, এই যে এখন যে তোমার লুঙ্গি গামছা এগুলো শুকা দিতে দেখা যাচ্ছে, এই কালচারটা তখন ছিল না। কারণ ম্যাক্সিমাম ছেলেরা যারা ছিলাম আমরা হলে, আমরা উইকেন্ডে তো ঢাকায় চলে যেতাম। তো ঢাকায় গিয়ে ওগুলো ধুয়ে আবার আনতো, ফলে ডিসেন্সিটা ছিল। অথবা দু একটা কাপড় দিতে হলে এখানে একটা লন্ড্রি ছিল নিচে, লন্ড্রিতে দেওয়া এবং কেউ এরকম দিলে তার উপরে দেখা গেল অন্যরা ইচ্ছা করে ওটাকে নিয়ে অন্য জায়গায় ফেলে টেলে দিতে, যাতে খুঁজে না পায় আর কি, এরকম একটা ঘটনা তখন ছিল। সত্যি আজকে অনেক ভালো লাগছিল এই রুম হলটা দেখে, অনেক দিন পর আসা হলো। হ্যাঁ, একটা ব্যাপার একটু জানতে চাই, ইউনিভার্সিটির সময় আরেকটা ব্যাপার কিন্তু কাজ করে, মানে দুরন্তপনার পাশাপাশি একটু ভালো লাগা, একটু প্রেম ভালোবাসা,
এই সব বিষয় নিয়ে এমন কিছু আপনি আজ আমাদের কোনো মজার মনে পড়ে, মানুষের জীবনে থাকে এরকম কোনো স্মৃতি বা আপনার নিজের ক্ষেত্রেও না, এমন কিছু আমাদেরকে শেয়ার করবেন কিনা? হতেই পারে। বিশেষ সেলিমের ব্যাপারে, সেলিম তো এমনিও স্মার্ট, আগেও স্মার্ট ছিল, তো কিছুটা দুর্বলতা অনেক মেয়েরই ছিল তার প্রতি। তা একটা মেয়ের প্রতি ওর একটু দুর্বলতা ছিল, আমি একটু পছন্দ করতাম। মানে দুজন একই সাথে? হ্যাঁ, একই সাথে। তখন আমাদের একটা সাবজেক্ট ছিল ইকোনমিক্স, অপরচুনিটি কস্ট। একটা কিছু পেতে গেলে একটা কিছু ছাড়তে হয়। তো সেটা আমাকে বুঝাইলো, যেহেতু তুইও ওকে পছন্দ করিস, আমিও করি, ওকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি আর ওর দিকে তাকালাম না, তুই আগায় যা। যখন আমি ব্যর্থ হয়েছি, আমি পারিনি। At the cost of মানে গেটিং হাই। হ্যাঁ, তো আমি আমার ফ্রেন্ডশিপ I রাখতে চাই, sacrifice. তো ই স্যাক্রিফাইস, কিন্তু আমি পারি নাই। যাই হোক, আর এমনি সেলিম আমাদের যে সহপাঠিনী ছিল শিবলি, আমাদের এক বন্ধুই বলা যায়। আমরা একটা সবাই ছেলে বন্ধু একসাথে আর মেয়ে আড্ডা বন্ধুর মধ্যে মারতাম, কোনো difference একসাথে নাই। গল্প করতাম। শি ওয়াজ আওয়ার ভেরি গুড ফ্রেন্ড, শুধু আমার না, আমাদের ইউনিভার্সিটি সবার প্রিয় ভাজন একজন। একটা সময় কিন্তু আপনার নাটকের সাথে জড়িয়ে পড়া, পরবর্তীকালে প্রচন্ড ব্যস্ত হয়ে যাওয়া, ব্যস্ততার মাঝখানে থাকা, এবং তখন তো বন্ধুদের সাথে স্বাভাবিক জীবনের নিয়মে একটুখানি দূরত্ব তৈরি হয়, সময় দেওয়ার ব্যাপারটা ওরকম থাকে না, সেগুলো এক পর্যায়ে কি মানে বন্ধুত্বে খুব কতটা প্রভাব ফেলে কি মনে হয়? মাহমুদের সাথে যদি আমার সারা জীবনও দেখা না হয়, মৃত্যুর আগের দিন দেখা হলে ওই একই বন্ধুত্ব, একই ফ্রিকোয়েন্সি থাকবে। এইরকম ভাবেই আমি বন্ধুদের সাথে মিশি, বা আমি মিশেছি সারা জীবনে। আমার ছোটবেলার যারা বন্ধু ছিল, আমি ক্লাস 1-2-তে পড়ার সময় যে বাদল টাদল ওরা যে ছিল, ওদের সাথেও আমার এখনো যোগাযোগ হয়, বা শফিকুল গ্রামে, ওদের সাথে আমার যোগাযোগ হয়। ওরা এখন দেখা যায় যে আমি গেলে আমার সাথে বসতে চায় না, মনে করে যে আমি নাকি পার্থক্য হয়ে গেছি। আসলে তা না, আমি বলি তুমি আমার বন্ধু, তো বসো না তুমি। এই কথার রেশ ধরে আমরা ভাই একটু হল থেকে বের হয়ে সামনে কোথাও যাই, এবং সামনে একটু জাহাঙ্গীরনগর মানেই শুধুমাত্র এই লাল ইটের অসাধারণ স্থাপত্য না, চমৎকার পরিবেশ, গাছগাছালি, ছায়া নিবিড় একটা সম্পর্ক আছে, আমরা সেই দিকে গিয়ে একটু কথা বলি। চলো চলো এই পাশ থেকে। থাকতে পারলে ভালো লাগতো না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যে আমরা কত হেঁটে গেছি, এই ডায়েরি ফার্মের এখানে খাবারের দোকান ছিল, কি রে, রাইট, আমরা যে দুপুরে খেতে যেতাম, রাতে, আমি দাঁড়াই, আপনারা এবং চা খেতে যেতাম আমরা সকাল 11টা 11:30টার দিকে, পড়াশোনা বাদ দিয়ে চা খেতে যাচ্ছি। তখন হলের অন্যান্য সমস্ত বন্ধুরা আমাদের অবাক হয়ে তাকাতে, ওরা কোথায় যায়, এবং আমাদের রুমে কিন্তু চায়ের অ্যারেঞ্জমেন্ট ছিল। না, তখন আমরা মনে করতাম এই চাটা খুব স্পেশাল চা, দুপুর বেলা বা 11টার সময় চা খেতে চা যেতাম। খেতে যেতাম। আচ্ছা, আমি ভাইয়া একটু আপনার কাছে জানতে চাই, পরবর্তী সময় বা এখনো পর্যন্ত যে অভিনয়ে ব্যস্ততা বা নির্মাণ নিয়ে ব্যস্ততা, এই যে ব্যস্ত জীবন, সেখানেও কিন্তু আপনার এক ধরনের বন্ধুত্ব মানুষের সাথে গড়ে ওঠে, এবং অনেকের সাথে আপনার কাজ করার খাতিরে হয়তো সেখানে বন্ধুত্বটা অনেক বেশি গাঢ় হয় অনেকের সাথেই। তো সমসাময়িক বন্ধুদের কথা যদি জানতে চাই, বা নাটকে কাজ করতে গিয়ে সেখানকার বন্ধুদের কথা যদি একটু জানতে চাই। সমসাময়িক বন্ধু তো আমাদের সময় আমরা যারা একসঙ্গে কাজ শুরু করেছিলাম টেলিভিশনে, তার মধ্যে হাকিম, তৌকির, জাহিদ, ওরা আমার ভালো ইন্টারাকশন, ভালো বন্ধু, বা সমী। আর তার পরবর্তী সময়ে আমি এখন যে প্রফেশনে আছে, নিত্য নতুন আমার নতুন নতুন বন্ধু হচ্ছে। শুভাশিস ভৌমিক, ও আমার অনেক ঘনিষ্ঠ সেটা বন্ধু। আমরা জাহাঙ্গীরনগর থেকেই, অনেক ঘনিষ্ঠ বন্ধু আমার। হ্যাঁ, ফারুক একসময় অনেক ঘনিষ্ঠ ছিল আমার সঙ্গে। আরও যারা আছে এখন একেবারে ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়েরা আছে, তাদের মধ্যেও অনেকের সাথে আমার অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন রিচি সুলাইমান, টুসে বিশ্বাস, বা নাদিয়া, বা কল্যাণ, আজকের কল্যাণ, বা জয়, এরা কিন্তু আমার বেশ ঘনিষ্ঠ। বা আমাদের যখন ঢাকা থিয়েটারে আমরা একনিষ্ঠভাবে কাজ করতাম, তখন সুবর্ণা আমাদের সাথে কাজ করতো। সুবর্ণা ভালো বন্ধুদের মধ্যে একজন। বা সিনিয়রদের মধ্যে আফজাল ভাই ছিল, আসাদ ভাই ছিল, পিয়ার ভাই ছিল, পীযূষদা ছিল। প্রত্যেকের সাথে কিন্তু অনেক ভালো রকমের, ভালোভাবেই তারা আমাদের সাথে মিশেছে। এবং মাহমুদকে অনেকেই চেনে। মাহমুদের কথা বারবার আসে কেন, বন্ধু তো বলতেই মাহমুদের কথাটা আমার বারবারই আসবে। মাসুদের কথা বারবার আসবে, এখন কানাডায় আছে। ওর আমার খুবই সিলেক্টিভ বন্ধু, বাট এদের এক্সেস সর্বত্র, সবাই চেনে, সবাই জানে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি জানি যে এটা বিশ্বাসও করতে চাই যে আমাদের সবার প্রিয় অভিনেত্রী রোজি সিদ্দিকী, আমাদের ভাবি, আপনার সহধর্মিণী, তিনিও নিঃসন্দেহে আজকে অনুষ্ঠানটি দেখছেন, তার হয়ে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, এই ঘরের দুজন মানুষের বন্ধুত্বটা কেমন? ঘরের মানুষের আমার সাথে রোজির বয়সের বেশ ডিফারেন্স আছে।
মানে তো আমরা ওকে ছোট হিসেবেই ট্রিট করি। তো বন্ধুত্ব হ্যাঁ পর্যায়টা ওরকমই যে ওকে গাইডই করতে হয় আমাকে, যেমন মাহমুদকে গাইড করেছি একসময়। তো এখন দেখা যায় যে হ্যাঁ এটা ম্যাচুরিটির কারণে এটা হয়। তবে হ্যাঁ আমরা তো অবশ্যই 22 বছর ধরে একসঙ্গে আছি, বন্ধু তো বটেই। আরেকটা বিষয় বোধহয় জানা খুব দরকার। এই যে দুজনের বন্ধুত্ব, আমার মনে হয় আজ এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেকে খুব অবাক হয়ে যাবে যে এই দুজন মানুষকে কি এই বয়সের দেখছি নাকি কোনো তরুণ বয়সের দেখছি। জিন্সের প্যান্ট পরে এসছি, আমিও জিন্সের প্যান্ট পরে এসছি, কিন্তু ও টি শার্ট পরে আসছে। আমি আরো ওকে এসে জিজ্ঞেস করছি তুই টি শার্ট পরবি, জানলে তো আমিও টি শার্ট পরে আসতাম। মানে ওই টানটা আছে। আমাদের জন্মের মাস একই বছরে আমাদের দুজনেরই জন্ম, জানুয়ারি মাসে আমাদের দুজনেরই জন্ম, তারিখও খুবই কাছাকাছি। আপনার 5 জানুয়ারি, হ্যাঁ আমার 18 জানুয়ারি। আমরা একই রাশির জাতক, সমস্ত কিছু মিলে মামুদ আর আমার, হয়তো আমরা যদি একজন ছেলে বা একজন মেয়ে হতাম আমরা পরস্পরকে বিয়েও করতাম। এটা দুষ্টুমি ছিল, আমরা বলতাম মাঝে মধ্যে কিন্তু আমরা যদি বিয়ে করলে হয়তো একজনকে বিয়ে করবো, এমন কথা বলতাম যে এত ঘনিষ্ঠভাবে আমরা মিশতাম। এখানে আরেকটা কথা আমি বলি সেলিমের হয়ে, যে সেলিম আসলেই যে গাইড দিতে পারে, গাইড দেয়। একটু আগে বললো যে মাহমুদকে আমি ছাত্র জীবনে গাইড দিয়েছি। আমার ছোট্ট একটা ঘটনা না বললেই নয়। আমি পরীক্ষা হলে অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছি, কোনো একটা সাবজেক্ট মার্কসিজম ও সোশ্যালিজম, আই থিঙ্ক সোশ্যালিজম সাবজেক্ট, কোশ্চেন খুবই খারাপ হয়েছিল। যারা খুব উচ্চাকাঙ্ক্ষা, খুব ভালো করবে, ব্রিলিয়ান্ট ছাত্র, ফার্স্ট ক্লাস পাবে, সেকেন্ড ক্লাস পাবে, তারা 3-4 জন খাতা কেটে দিচ্ছে। মানে সাপ্লিমেন্টারি দেবে, পরে দেবে। তখন এটা নিয়ম ছিল পেপারটা পরে দেওয়া যাবে, যায়। সাপ্লি দেওয়া যাবে। তা আমিও তাদের দেখা দেখি এরকম করবে আর কি। সেলিম আমাকে পিছিয়ে থাকে, খবরদার মাহমুদ খাতা খাতা কাটবি না, তুই যা পারিস তাই লেখ। দে। হ্যাঁ খবরদার খাতা কাটবে। আমি আবার উদ্যোগ হচ্ছি আরেকজন দেখা দেখি না খাতা কিনা। আজকে আমার মনে পড়ছে, বা তখন পাশ করার পরও সেলিমকে বলছি, সেলিম রিয়েলি ইউ আর মাই গুড গাইডার। আমি যখন কাঁধে কাটতাম হয়তো আমি ওর পরীক্ষা আমার দেওয়া হতো না, Supplementary খুব দেওয়া কষ্ট ছিলাম আমি। হয়তো অনুষ্ঠানের নিয়মে আমাদের একসময় চলে যেতে হয়, বিদায় নিতে হয়, কিন্তু তার বাইরেও তো আসলে অনেক কিছু রেশ থেকে যায়। সেই আনন্দের রেশ ধরে, এই বন্ধুত্বের এই অসাধারণ উচ্ছ্বাস কিংবা অভিব্যক্তি, সেই রেশটা ধরেই আমরা অনুষ্ঠান থেকে এখন বিদায় নিতে চাই। কিন্তু প্রত্যাশার কথাই বলি বা যাই বলি, সেই শুভকামনা আপনাদের দুজনের প্রতি, এবং আপনাদের বন্ধুত্ব দেখে নিঃসন্দেহে এতক্ষণ যারা দেখছেন, যারা জীবনের একটা সময়ে চলে এসেছেন, তারা হয়তো আবার নস্টালজিক হয়ে যাচ্ছেন, এবং যারা আমাদের নতুন প্রজন্ম যারা দেখছেন, তারা বন্ধুত্বে আরো বেশি অনুপ্রাণিত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শুধু অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান করা না, সেলিম সত্যি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এখন আমাদের বিদায় নিতে হবে। তবে বিদায় বেলায় আসলে যে কথাগুলো বলতে চাই, অনুষ্ঠানের অতিথি হয়ে যারা আসেন তাদের কথা শুনতে শুনতে কিছু গল্পের জায়গায় বলেন কিংবা কিছু কথাই বলেন আমরা পেয়ে যাই। আর যেমন দু বন্ধুর কথা শুনছিলাম, প্যান্টের গল্পটা শুনেছিলেন, সেলাই করার গল্পটা শুনেছিলেন। আমি সবসময় বলি, বন্ধুত্বে এমন একটি সম্পর্ক কোথায় যেন একটা সুতার টান আছে, এবং সেই সুতোটা যে রঙেরই হোক না কেন, হয়তো ভিন্ন রঙের হতে পারে বন্ধুদের ক্ষেত্রে, কিন্তু টানটা একই থাকে। সেই বন্ধুত্বের সাথে বেঁচে থাকুন। বন্ধু মানে হচ্ছে অভিভাবক, বন্ধু মানে হচ্ছে আপন এমন কেউ যার সাথে নিঃসন্দেহে এরকম উচ্ছ্বাসে বারবার মেতে ওঠা যায়। জীবনে সেই সম্পর্ককে জড়িয়ে রাখুন, অনেক ভালো বন্ধু হয়ে বাঁচুন, এই প্রত্যাশা রাখি। এই প্রত্যাশায় রেখে আজকের মতো শেষ করছি। বুঝতেই পারছেন আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষকে নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব, তার বন্ধুদের গল্পগুলো শোনানোর জন্য। আল্লাহ হাফেজ। পর্দায় হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। বাক্সে বন্দি